নমস্কার, আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। আমার আজকের প্রতিবেদন রবীন্দ্রসঙ্গীত সর্বকালের সেরা বাণিজ্যিক সংস্থা। 2024 অর্থনৈতিক বাণিজ্যিক সাফল্যের নিরিখে বিশ্বের মধ্যে ওয়ালমার্টের স্থান প্রথম। পরিসংখ্যানের ভিত্তিতে এর পরের স্থান আমাজনের, তারপর যথাক্রমে স্টেট গ্রিড, সৌদি আরামকো, সিনেপ্যাক গ্রুপ, চায়নার ন্যাশনাল পেট্রোলিয়াম, অ্যাপেল, ইউনাইটেড হেলথ গ্রুপ ইত্যাদি ইত্যাদি। ফরচুন গ্লোবাল থেকে সংগৃহীত এই পরিসংখ্যানটি বিশ্বের বিখ্যাত এইসব কোম্পানিগুলোকে তাদের বার্ষিক আয়ের ভিত্তিতে র্যাঙ্ক করে থাকে। প্রখ্যাত কোম্পানি ফেসবুক তার তালিকা অনুযায়ী রয়েছে 66 নম্বরে, গুগল 17 নম্বরে। বর্তমানে সমগ্র বিশ্ব যে বাণিজ্যিক সংস্থাকে নিয়ে তোলপাড়, সেই এআই এর স্থান কিন্তু শেষ 500 তালিকায় এখনও অবধি অন্তর্ভুক্ত করা হয়নি। তবে এআই এর মতো সংস্থার সাফল্য যে খুবই দ্রুতগতিতে ঊর্ধ্বগতি হবে তা এক প্রকার নিশ্চিত। বিশ্ববিখ্যাত এইসব বাণিজ্যিক সংস্থাগুলোর বৈশ্বিক উপস্থিতি, বিপণন নেটওয়ার্ক, বাজারি চাহিদা দিন প্রতিদিন আরও শক্তিশালী ভিত্তি স্থাপন করে চলেছে। তবে এখানে মনে রাখার মতো বিষয় হলো এইসব বিখ্যাত বাণিজ্যিক সংস্থাগুলোর পরিকাঠামো ও তার অর্থনৈতিক পুঁজিই হলো এদের মূল বাণিজ্যিক সাফল্যের প্রধান কারণ। যদিও অনেক বিষয়ের উপর নির্ভর করে এইসব সংস্থাগুলোর সাফল্য, কিন্তু মানুষের অগোচরে এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন একটি বাণিজ্যিক সংস্থা গড়ে উঠেছে যার বর্তমান বয়স 150 বছর। এই বাণিজ্যিক সংস্থাটির মালিক যিনি ছিলেন, তিনিই ছিলেন এই সংস্থার একমাত্র শ্রমিক। তাঁর একার পরিশ্রম, শিক্ষা, উপলব্ধি, অধ্যয়ন ও তার প্রতিভা এসবই ছিল তার একমাত্র পুঁজি। আপনাদের মনে হতে পারে এইসব দিয়ে কি কোনো বাণিজ্যিক সংস্থা তৈরি হতে পারে নাকি? পারে মানে? আলবাত পেরেছেন তিনি। বিশ্বের সর্বকালের সেরা একটি বাণিজ্যিক সংস্থা তৈরি করেছিলেন তিনি। আর বর্তমানে এই বাণিজ্যিক সংস্থার নাম রবীন্দ্রসঙ্গীত। অদ্ভুত ঠেকছে না? আশা করি উৎসাহ সহকারে এ ব্যাপারে আমার এই ব্যাখ্যাটি শোনার প্রয়োজন রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত রবীন্দ্রসঙ্গীতটি হল গগনের থালে রবিচন্দন দীপক জ্বলে। এটি 1875 সালে রবীন্দ্রনাথ মাত্র 11 বছর বয়সে রচনা করেছিলেন। গানটির মূল ভাবনা গুরু নানকের একটি ভজনের বঙ্গানুবাদ, যা রবীন্দ্রনাথের নিজস্ব সুরে রচিত হয়েছিল। 1875 সালের রচিত এই রবীন্দ্রসঙ্গীতটিকে যদি আমরা রবীন্দ্রনাথের সৃষ্টির প্রথম সাফল্য ধরেই নিই, তাহলেও মানতে কি কোনো অসুবিধা আছে যে আজ রবীন্দ্রনাথের সৃষ্টির সমস্ত সঙ্গীতই সঙ্গীত জগতের সাফল্যের সব রেকর্ডকে ভেঙে দিতে পারে? রবীন্দ্রসঙ্গীতকে যদি বিশ্লেষণের মধ্যে দিয়ে একটি বাণিজ্যিক সংস্থা হিসাবে ধরে নেওয়া হয়, তাহলে কি খুব অন্যায় বলা হবে? রবীন্দ্রসঙ্গীতের সৃষ্টির পর থেকে তার চাহিদা ধারাবাহিকভাবে বছরের পর বছর যেভাবে ক্রমবর্ধিত হচ্ছে, তা বিশ্বের কোনো বাণিজ্যিক সংস্থার পারফরমেন্সের সাথে তুলনা করা চলে না। বহু যুগ ধরে এই রবীন্দ্রসঙ্গীতকে ঘিরেই বহু মানুষ নিজেকে অর্থনৈতিক দিক দিয়ে সুদৃঢ় করতে পেরেছে। বর্তমানে রবীন্দ্রসঙ্গীতকে ঘিরে আধুনিকতার ছত্রছায়ায় যে নতুন প্রজন্মের প্রচলন বেড়ে চলেছে, তা সত্যি এক অদ্ভুত সাফল্য। রবীন্দ্রসঙ্গীতের এক একটি গানের আধুনিকরণের মধ্যে দিয়ে এক একজন সঙ্গীতশিল্পী বহু অর্থ উপার্জন করে চলেছে, তা সে দেশে হোক বা বিদেশে। বিশ্বজুড়ে রবীন্দ্রসঙ্গীতের মতো শিল্পের কোনোদিন কোনো চাহিদা যে কমবে না তা বলাই বাহুল্য। আমরা সকলেই জানি একটি সঙ্গীতকে আধুনিকরণ করার পেছনে বহু জিনিসের সংযুক্তিকরণ ঘটে থাকে। সেই সব সংযুক্তিকরণের কারণেও বহু অর্থ ও উপার্জিত হয়ে থাকে বহু সঙ্গীত সংস্থার। আমরা অবগত আছি
যে বাণিজ্যিক সংস্থার প্রতিটি প্রোডাক্টের অর্থনৈতিক মুনাফার সাথে সাথে তার বিনাশও ঘটে থাকে। কিন্তু রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে সেই বিনাশ অর্থাৎ লাটে উঠে যাওয়ার মতো ঘটনা কোনোদিনও যে ঘটবে না তা বলাই বাহুল্য। সুতরাং যুগ যুগ ধরে প্রতিটি গানের অর্থনৈতিক লাভ প্রতিদিন বহু সঙ্গীত শিল্পীরা পেয়ে থাকবে। এমন শিল্প যার শেষ নেই, অথচ পুঁজি বলতে শূন্য। আমরা সাধারণত বহু অর্থনৈতিক প্রতিষ্ঠানের মূল কর্ণধারের ইতিহাস ও ভবিষ্যৎ নিয়ে বহু চর্চা করে থাকি এবং তা কখনো কখনো ইতিহাসের পাতায় লেখাও থাকে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ সৃষ্টি, রবীন্দ্রসঙ্গীতের বাণিজ্যিক সাফল্যের ইতিহাস কখনোই কিন্তু লেখা হয়নি। অথচ আজ অবধি এর মোট অর্থনৈতিক সাফল্যের পরিসংখ্যান কিন্তু আলমার্ক সংস্থার চাইতে হিসেবের দিক দিয়ে বহু যোজন এগিয়ে আছে বলে আমার বিশ্বাস। ব্যাখ্যাটা যদি একটু স্পষ্ট করা হয় তাহলে বোধহয় বোঝাটাও সম্ভব হয়। আমরা অবগত আছি যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বহু রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রতি বছর বিদেশে গিয়ে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে বহু অর্থ উপার্জন করে আসছে। আগামীতে এদের সাথে সাথেও আগামী প্রজন্মের সঙ্গীত শিল্পীরাও একই ধারাবাহিকতায় উপার্জন করে আসবে। এদের পুঁজি শুধুমাত্র ঈশ্বরের দেওয়া স্বর, বাকি সমস্ত কিছু প্রদান করে গেছেন বিশ্ববরেণ্য নোবেলজয়ী সাহিত্যিক, লেখক, কবি আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রসঙ্গীতের নামে এমন একটি বাণিজ্যিক শিল্প গড়ে দিয়ে গেছেন যা আপামর বাঙালি সঙ্গীত শিল্পীরা চিরজীবন তাদের শৈল্পিক আরাধনার মধ্যে দিয়ে প্রতিদিন কিছু না কিছু অর্থ উপার্জন করেই যাবে। এত বড় একটি শিল্পের গুরুত্ব বিশ্বের দরবারে তুলে ধরার দায়িত্ব কি আমাদের ছিল না? আমরা শুধু অর্থনৈতিক আমদানির নিমিত্তে এত বড় এক অসাধারণ শিল্প সংস্কারকে নিজেদের স্বার্থে ব্যবহার করে চলেছি দিন প্রতিদিন। বিশ্বের বহু দেশে বসবাসকারী বাঙালির হৃদয়ে রবীন্দ্রসঙ্গীত এক অবিচ্ছেদ্য অঙ্গ। এমনই এক অবস্থাতে রবীন্দ্রসঙ্গীতকে দেশি ও বিদেশি শ্রোতাদের সামনে উপস্থাপনা করে ভাগ্যচক্রে আমরা বাঙালি সঙ্গীত শিল্পীরা বহু অর্থ আয় করে চলেছি। এর প্রচার ও প্রসার কিন্তু বিশ্ব পরিদৃশ্যে সেভাবে উপলব্ধ নয়। রবীন্দ্রনাথের ভাবনা ও তার নৈসর্গিক অনুভূতিকে বিশ্বের বিভিন্ন দেশে ইনস্টিটিউটের মতো করে বিদেশিদের মজ্জায় অনায়াসে প্রবেশ করিয়ে দেওয়া কি যেতে পারত না? সেই কাজটি কি আমরা কখনো করেছি? যদি করতাম তাহলে বাংলা ভাষা, বাঙালির হৃদয়, বাংলার অনুভূতি এ সমস্ত কিছুই বিশ্বের দরবারে একটা নতুন প্রেরণার স্রোত বয়ে নিয়ে যেতে পারত। সুযোগ এখনও আছে। চলুন আমরা সবাই মিলে বিশ্ব দরবারে রবীন্দ্রসঙ্গীতকে ইনস্টিটিউটের মধ্যে দিয়ে এক নৈসর্গিক অনুভব উপহার দিই। সঙ্গীত শিল্পীদের এই সাংস্কৃতিক শিল্পকে নিজেদের স্বার্থে ব্যবহার করে শুধুমাত্র পয়সা রোজগারের মধ্যে দিয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তৈরি করে রবীন্দ্রসঙ্গীতের মতো সাংস্কৃতিক শিল্পকে বিদেশিদের মধ্যেও প্রবেশ করানোর দায়িত্ব নিতে হবে আমাদের। তা না হলে রবীন্দ্রসঙ্গীতের মতো বিশাল সংস্কৃতি শিল্পের কারিগরি অনুভব করার থেকে বিশ্ব বঞ্চিত হবে। ভারতবাসী হিসাবে আমরা সবাই চাইব যে সারা বিশ্ব রবীন্দ্রনাথের কবিতা ও তার গানের মধ্যে দিয়ে শান্তির পথ খুঁজে বার করুক। স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই পর্যন্ত। আগামী সপ্তাহে এমনই এক বিশ্লেষণভিত্তিক প্রতিবেদন নিয়ে হাজির হব আপনাদের কাছে। আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। নমস্কার, জয় হিন্দ।